এইচএসসি এর সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 14.5 লাখ শিক্ষার্থী। বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাস। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, বললেন ওবায়দুল কাদের। পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত, জাতীয় গ্রিডে যুক্ত হবে ডিসেম্বরে। কল ড্রপের জন্য মোবাইল অপারেটরদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে কাল থেকে অভিযান, বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, 24 ঘন্টায় আরো 40 ফিলিস্তিনি নিহত। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। আসসালামু আলাইকুম দর্শক, দুপুর 2টার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম সুফি। দর্শক, শুরুতেই সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবারে চলে যাব পুরো খবরে। হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাইদের বলি, তোমাদের উপর এতদিন যে অত্যাচার মাঝে মাঝে হয়েছে সে আমি জানি, ভবিষ্যতে সে অত্যাচার হবে না। মুসলমানের যে অধিকার এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, সেই অধিকার এই বাংলার মাটিতে হবে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 14,50,790 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,05,009 জন। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 11 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে 12 থেকে 21 আগস্টের মধ্যে। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার 11 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার ঢাকা মহানগরীতে 80টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের যে কোনো অসুবিধার মোকাবেলায় ডিএমপির কুইক রেসপন্স টিম কাজ করছে। এসএসসি পরীক্ষার্থীদেরকে আমরা যে পরীক্ষার হলে নির্বিঘ্নে তারা ঢোকার জন্য আমরা সব ধরনের ট্রাফিক ব্যবস্থা থেকে, থানার পুলিশের থেকে এবং কেন্দ্রের থেকে, পাশাপাশি আমাদের কিউআরটি টিম কর্তৃক যথাসময়ে তাদেরকে কেন্দ্রে পৌঁছানো, তাদেরকে অন্যান্য সাপোর্ট দেওয়া। কেউ যদি যথাসময়ে পৌঁছতে না পারে আমাদের মোবাইল গাড়ির মাধ্যমে তাদেরকে আমরা কেন্দ্রে যথাসময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এই কেন্দ্রে সকল পরীক্ষার্থীরা তারা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করেছে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা সেগুলো যথারীতি হবে। জাতীয় সংসদে আজ পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। নির্দিষ্টকরণ বিল 2024 অনুমোদনের মধ্য দিয়ে এই বাজেট পাশ হয়। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাজেট পাশের পর 1 জুলাই বিকেল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়। বিস্তারিত মনির হোসেনের প্রতিবেদনে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংসদ সদস্যদের বাজেটের উপর দীর্ঘ আলোচনার পর সোমবার পাশ হয় 2024-2025 অর্থ বছরের বাজেট। এর আগে বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বিভিন্ন মঞ্জুরি উত্থাপন করলে স্পিকার তা ভোটে দেন। পরে কণ্ঠভোটে মঞ্জুরি দাবিগুলো সংসদে গৃহীত হয়। জাতীয় সংসদ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 1 সংসদে গৃহীত হলো। তবে কিছু কিছু মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাব গ্রহণ এবং ছাঁটাই প্রস্তাবের উপর সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর সংসদ সদস্যগণ টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মাধ্যমে 2024-2025 অর্থ বছরের বাজেট অনুমোদন করেন। সংসদে গৃহীত হলো। এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। তাছাড়া প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই বাজেটে অবকাঠামো, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত 6 জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। আইন সংশোধন শনিবার জাতীয় সংসদে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে। হা জয়যুক্ত হয়েছে। হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। ব্যক্তি হিসাবে নিজের প্রথম আওয়ামী লীগ সরকারের 25তম এবং দেশের ইতিহাসে 53তম ও সর্ববৃহৎ বাজেট জাতিকে উপহার দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন। বিদ্যুৎ উৎপাদনে এখন সম্পূর্ণরূপে প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। ডিসেম্বরের মধ্যে এই কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হবে জাতীয় গ্রিডে। সে লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য একটি মাইল ফলক বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পটুয়াখালী প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবালের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তুলনা আফরিন। 2019 সালের 31 আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরেনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। জেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে 915 একর জমির ওপর 27,000 কোটি টাকা ব্যয় ধরে এর নির্মাণ কাজ শুরু করা হয়। করোনা সহ নানা প্রতিকূলতা কাটিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। বর্তমানে দ্রুত গতিতে চলছে কনস্ট্রাকশন ও রঙের কাজ। 4,000 বাঙালি ও 1,500 চাইনিজ শ্রমিক এ নির্মাণ কাজ করছেন। ইতিমধ্যে বয়লারে ফায়ারিংও করা হয়েছে। মোট কথা বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত এ পাওয়ার প্ল্যান্ট। স্টিম প্রোডাকশন আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আমাদের বাকি যে অংশটা আছে জিআইএস হয়ে ন্যাশনাল গ্রিড পর্যন্ত, তো সেটা আমরা আশাবাদী যে আমরা পরীক্ষামূলকভাবে জুলাইতে আমরা শেষ করলে সেপ্টেম্বরে আমরা ন্যাশনাল গ্রিডে পাওয়ার দিতে পারবো। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজও 92% শেষ হয়েছে। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে, সেটার এখন টেস্টিং কমিশনিং চলছে। সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেলে আমরা যে পায়রা গোপালগঞ্জ ডবল সার্কিট ট্রান্সমিশন লাইন আছে 400 কেভি, এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা ট্রান্সমিট করব ন্যাশনাল গ্রিডে। বর্তমানে শেষ পর্যায়ে টেস্টিং ও কমিশনিং এর কাজ চলমান রয়েছে। জুলাই মাসে ব্যাকফিড পাওয়ার পেলে সেপ্টেম্বরে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট ও ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে চায় প্রকল্পটি। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি অনেক বেশি, যার কারণে আমাদের উৎপাদন ব্যয় এবং প্রকল্পের যে ব্যয় এটার মধ্যে একটা সমন্বয় করা আছে এবং বিদ্যুতের দামের ক্ষেত্রে এটা খুব একটা তারতম্য বা প্রভাব ফেলবে না, যা বর্তমানে লোডশেডিং কমানোর জন্য খুবই কার্যকরী পদক্ষেপ হবে বলে আমরা আশা রাখি। এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিং অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন। মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপের জন্য গ্রাহককে ক্ষতিপূরণ দিতে টেলিকম অপারেটরদের বাধ্য করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আগামীকাল থেকে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত বৈঠকে এই হুঁশিয়ারি দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এদিকে কল ড্রপ কমাতে সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। বর্তমানে দেশে নিবন্ধিত প্রায় ৩.৩৫ কোটি সিমের মধ্যে সক্রিয় রয়েছে ১৯ কোটি সিম। তাই শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা। মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপ একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে অসন্তুষ্ট গ্রাহকরাও। ২-৩ বারে বেশিও কল ড্রপ হয়, অনেক প্রবলেম ফেস করি যখন কল ড্রপটা হয়। এটার কারণে আমার টাইমেরও যেরকম একটু ওয়েস্ট হয়, তারপর হচ্ছে আমার একটা টেনশন, আমার ফ্যামিলিও আমাকে নিয়ে টেনশন করে কল দেয়, কল পাই না। এদিকে দেশের মোবাইল ফোন গ্রাহকরা প্রতিশ্রুত সেবা পাচ্ছেন কিনা এবং সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট দেয়া হচ্ছে কিনা তা জানতে রবিবার মোবাইল অপারেটরদের সাথে ক্লোজ ডোর বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানান, কল ড্রপের ড্রাইভ টেস্টের ফলাফল বিচার বিশ্লেষণ শেষে আগামীকাল থেকে অভিযানে যাবেন তিনি। আমরা কল ড্রপের জন্য গ্রাহকের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা আমরা আরো কঠোরভাবে প্রয়োগ করতে যাব এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে। কল ড্রপ রেট আপনারা কাগজে কলমে যাই দেন, আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপরে নজর দেব। তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের ১ তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। প্রতিমন্ত্রীর এমন আশ্বাসে গ্রাহকরা যেমন আশা করছেন কোয়ালিটি সার্ভিস ও ক্ষতিপূরণ নিশ্চিত হবে, তেমনি অপারেটররাও চান কোয়ালিটি সার্ভিস নিশ্চিত হোক। তবে এক্ষেত্রে টাওয়ার স্থাপনে সরকারের সহযোগিতা চান তারা। এটা কোনো সলিউশন হলে আসলে আমাদের জন্য অনেক ভালো হয়। নিরবচ্ছিন্ন সংযোগটা আমার প্রয়োজন, ক্ষতিপূরণ দেশের জনগণের জন্য, সকলের জন্য প্রয়োজন। আমরা চাই যে আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট এন্ড সার্ভিস ইনোভেটিভলি যেন আমরা আনতে পারি। ওটার জন্য যে সহযোগিতাগুলো দরকার, আমরা ওইটা আশা করি যেন আমরা ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে পারি। মাননীয় আমরা কমিটমেন্ট। বৈঠকে প্রতিমন্ত্রী আগামী অক্টোবরের মধ্যে বিমানবন্দর, সমুদ্র বন্দর, কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পাঞ্চলে 5G রোল আউটের ব্যাপারে দেশের 4টি মোবাইল অপারেটরদের নির্দেশনা দেন। 4টা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই এবং টার্গেট এবং নির্দেশ দিতে চাই যেন অক্টোবরের 30 তারিখের মধ্যে 5G তারা ওখানে আসলে নিশ্চিত করতে পারে। বৈঠকে ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি টেকনিক্যাল অডিটের উপর জোর দেন পলক। এ সময় বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ বিটিআরসির ও মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলেই সমান। খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগ করার কোনো বিধান নেই। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। বিএনপি এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে উচ্চ আদালতে না গিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, ঐতিহ্যগতভাবে বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাস করে না এবং চিরাচরিতভাবে আইন, বিচার ব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ দেশে সংবিধান ও আইনের শাসন বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। কোনো প্রকার বেআইনি, অযাচিত, অযৌক্তিক দাবি কোনো গণতান্ত্রিক সরকার মানতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের মতো আন্দোলনের নামে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে বিবৃতিতে উল্লেখ করেন ওবায়দুল কাদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় দখলদার বাহিনী গাজা শহর, রাফা শহর ও নুসেরাত শরণার্থী শিবিরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এতে 40 ফিলিস্তিনি নিহত এবং 224 জন আহত হন। গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বেড়ে 37,834 জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86,858 জনে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর
পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তাদের 3 কর্মী নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাতে গেলে তাদের উপর বোমা বর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও 12 জন। গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 শিশু নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছে। এছাড়া গাজা সিটির আল ওয়েধা সড়কে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি সেনাদের বোমা বর্ষণে নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা সিটির ইয়ারমুক এলাকায় একটি আবাসিক ভবনে বোমা হামলা চালালে 2 শিশু নিহত ও 5 জন আহত হয়। এদিকে জিম্মিদের রক্ষা এবং এ নিয়ে চুক্তি স্বাক্ষরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গতকাল লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা দেশটিতে আগামী নির্বাচন দেওয়ারও দাবি করেছেন। অন্যদিকে গাজায় 9 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠনটির নেতা ওসামা হামদান। তিনি বলেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং অর্থবহ বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অভিবাসন বিরোধী ও ইউরোপিয়ান ইউনিয়নের সমালোচনাকারী নেতা মেরিন লে পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন প্রথমবারের মতো ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অধিকাংশ জনমত জরিপে দেখা গেছে এবারের নির্বাচনে আরএন 35 থেকে 37% ভোট পেতে পারে। লে পেনের দলকে টক্কর দিতে পারে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট। জরিপে দেখা গেছে এই জোট 27 থেকে 29% ভোট পেতে পারে। অন্যদিকে এবারের নির্বাচনে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর মধ্যপন্থী জোট 20 থেকে 21% ভোট পেতে পারে। ফ্রান্সের পার্লামেন্টে 577 আসন রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন 289। বিদায়ী সরকারে ম্যাখোর জোটের আসন ছিল মাত্র 250টি, তাই আইন পাশ করার জন্য অন্যান্য দলের সমর্থন প্রয়োজন পড়ে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাখো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। বিশেষ করে জাপোরিঝিয়া অঞ্চলের ভিলোনিয়ানস্কি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশু সহ অন্তত 7 জন নিহত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লেইমেনকো জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরের মূল শহর থেকে 30 কিলোমিটার দূরে ভিলোনিয়ানস্কে ছাড়াও কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে একটি 9তলা আবাসিক ভবনে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়া ইউক্রেনীয় সীমান্তের গোড়াদিশে গ্রামে নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। এছাড়া পূর্বাঞ্চলীয় দোনেস্কের জনবহুল এলাকায় গত 24 ঘন্টায় 13 বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব আক্রমণ ইউক্রেনের মিত্রদের কাছে একটি বার্তা দেয়, আর তা হল ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে সিরিজ ও বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 30 জন। গতকাল গৌজা শহরের একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া এবং হাসপাতালে হামলা চালায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা 18 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী মহিলাও রয়েছেন। ঘটনার পর শহরে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে 2014 সালে শহরটির দখল নিয়েছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। 2015 সালে অবশ্য নাইজেরিয়ান বাহিনী শহরটি জঙ্গিমুক্ত করেছিল, তবে তারপর থেকেই শহরের আশেপাশে আক্রমণ ও অপহরণ চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। বৃষ্টির মৌসুম শুরুর প্রথমেই রেকর্ড বৃষ্টিতে ভারতের দিল্লির বহু নিচু এলাকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিল্লিতে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। এদিন নগরীটিতে 228.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি 1936 সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর নগরীতে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নগরীর গুরুত্বপূর্ণ আন্ডারপাস, প্রগতি ময়দান টানেল প্লাবিত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আবারও দেশের প্রসঙ্গ। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের সক্ষমতা, মাথাপিছু আয়, শিক্ষার হার সহ বিভিন্ন সূচকে অভূতপূর্ব উন্নতির ধারায় আজ বাংলাদেশ। কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের এগিয়ে চলা তাক লাগানো নজির হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। মানব উন্নয়ন সূচকে পাকিস্তান তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। অগ্রযাত্রার এই ধারায়
বাংলাদেশের অবস্থান কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে সুসংহত। শাহেদ জাহিদের প্রতিবেদন। মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি, গড় আয়ু, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, শিক্ষা, নারী ক্ষমতায়ন সব ক্ষেত্রেই পাকিস্তানের চেয়ে এখন এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতের তুলনায় বেশি, আর পাকিস্তানের দ্বিগুণ। গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও দ্বিগুণ স্কোর বাংলাদেশের। জিডিপিতে শিল্প খাতের অবদানও তুলনামূলকভাবে বেড়েছে। বর্তমানে যেখানে আমরা যাই না কেন সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এই কারণে আমাদের কিন্তু এখন মূল্যায়ন করছে। একটা কনফিডেন্স আমাদের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এবং ইয়াং এনার্জি যারা আছে, যে আমাদের টোটাল পপুলেশনের 66% ইয়াং এনার্জেটিক, যেটা আপনার পৃথিবীর বুকে খুব বিরল। মানব উন্নয়ন সূচকে পাকিস্তান তো বটেই, ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। অর্ধ শতাব্দীর কিছু বেশি সময়ে বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে 271 গুণে। এমন বাস্তবতায় পাকিস্তানের চেয়ে 60% বেশি রপ্তানি আয় এখন বাংলাদেশের। পাকিস্তানে 75% মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়, আর বাংলাদেশে বিদ্যুতায়ন হয়েছে প্রায় 100%। বাংলাদেশের এই অর্জনে বড় ভূমিকা রেখেছে চমকপ্রদ গল্পের মতোই একের পর এক গড়ে ওঠা স্থাপনা, পল্লবিত গ্রামীণ অর্থনীতি, সমৃদ্ধ বেসরকারি খাত এবং শিল্পায়ন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিকে প্রাধান্য দেয়া, নারী শিক্ষাকে প্রাধান্য দেয়া, এগুলোতে সরকার বেশ মনোযোগ দিয়েছে। জিনিসগুলোকে যদি ঠিকমতো প্যাটার্নাইজ করতে পারে গভর্নমেন্ট, তাহলে সার্বিক যেই উন্নয়নের ধারা অব্যাহত আছে এটা ধরে রাখা সম্ভব। তথ্য উপাত্ত বলছে অবকাঠামো, বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে একের পর এক উন্নয়ন অধ্যায় ইতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশের অর্থনীতিতে। অনেক অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের অগ্রযাত্রার নজির হয়ে আছে এই রকম যত অবকাঠামো আর দূরদর্শী যত উন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত উন্নত সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে বলছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে এখন চাই উন্নয়ন ভাবনা ও কাজের ধারাবাহিকতা। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জের বেউথা নদীর পাড় ও রাস্তার পাড়ে আজ 1000 বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে 52 লাখ বৃক্ষরোপণের কর্মসূচি পালন করছে বাংলাদেশ কৃষক লীগ। জেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ সমাপ্ত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন ও কৃষক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে আবহাওয়ার খবর। চলতি সপ্তাহের পুরোটা জুড়েই দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অফিসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অতি ভারী বৃষ্টিপাতের ফলে বাড়তে পারে সিলেট অঞ্চলের বন্যার পানির উচ্চতাও। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে সতর্কতার কথা বলছেন আবহাওয়াবিদরা। আরো থাকছে আরফিন মাসুদের রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে রংপুর, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ সহ 6টি বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের পুরোটা জুড়েই থাকবে এমন বৃষ্টিপাত, কমবে তাপমাত্রা বলছেন এই আবহাওয়াবিদ। আমাদের যে বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে আমরা যা পাচ্ছি, অর্থাৎ জুলাই মাসে 3 থেকে 4 তারিখ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর এই সময় মোটামুটি তাপমাত্রা সহনশীলতার মধ্যে চলে আসবে। আজ ভোর 6টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 182 মিলিমিটার, আর ঢাকায় রেকর্ড করা হয়
35 মিলিমিটার, যা মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামী 2 ও 3 জুলাই ঢাকায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঢাকা সিটিতে আমরা আমাদের এখন পর্যন্ত যে বিশ্লেষণ, আমাদের এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই অনুযায়ী কিন্তু ঢাকাতে 3 অথবা 4 তারিখে বৃষ্টির পরিমাণ একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পায়রা সহ দেশের 4টি সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্কতা। অতি ভারী বৃষ্টিপাতের ফলে সিলেট অঞ্চলে বাড়তে পারে বন্যার পানির উচ্চতা। এছাড়াও চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে পাহাড় ধসের সতর্কতার কথা বলছেন আবহাওয়াবিদরা। মাছ ধরার নৌকাগুলো যারা আছে উত্তর বঙ্গোপসাগরে, তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, ওইসব অঞ্চলে কিন্তু এই ভারী বর্ষণ জনিত কারণে কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা আছে। এই আবহাওয়াবিদ জানান, আগামী মাসের 7 তারিখের পর থেকে দেশ জুড়ে কমবে বৃষ্টিপাত, তখন আবারও বাড়তে পারে তাপমাত্রা। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দর্শক, এর সাথে শেষ করব দুপুরের সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 14.5 লাখ শিক্ষার্থী। বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত। বিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি ও মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, বললেন ওবায়দুল কাদের। পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য প্রস্তুত, জাতীয় গ্রিডে যুক্ত হবে ডিসেম্বরে। কল ড্রপের জন্য মোবাইল অপারেটরদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে কাল থেকে অভিযান, বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, 24 ঘন্টায় আরো 40 ফিলিস্তিনি নিহত। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুপুর সংবাদ এই পর্যন্ত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।